আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদ যাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে ঈদ যাত্রায় স্বস্তি, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। নতজন পররাষ্ট্রনীতির কারণে উদ্যোগ নিচ্ছে না সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন রোগী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লাখো কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। আরাফাত দিবসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুতবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি, করছেন মুনাজাত। এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিল। এছাড়া এই মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামতিও করবেন তিনি। এবারের খুতবায় 50টি ভাষায় অনুবাদ করা হবে। আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একসাথে আদায়ের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ পড়বেন। ওই সময় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন। রবিবার সকালে ফজরের নামাজ শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। সেখানে জামারাত আল আকাবায় পাথর নিক্ষেপ করার পর পশু কোরবানি করবেন তারা। ঈদযাত্রার চতুর্থ দিনে ফাঁকা হয়ে উঠেছে ঢাকা শহর। উল্টোদিকে ভিড় বেড়েছে নৌ, সড়ক ও রেলপথে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী ও শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় 13 কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ধীর গতিতে চলাচল করছে যানবাহন। আজ ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঈদযাত্রায় জানব গাজীপুরের অবস্থা। গাজীপুরের জয়দেবপুর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। শহরের কর্মব্যস্ত মানুষগুলো প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কিন্তু শহর ছাড়ছে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, শহর ছেড়ে যে মানুষগুলো নারী টানে বাড়ি ফিরছে তাদের কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এই চৌরাস্তার যে মূল পয়েন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির জটলা, অর্থাৎ যত গাড়ি পার্কিং সহ যাত্রী ওঠানামা, এই ক্ষেত্রে কিন্তু গাড়ির কিছুটা জটলা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে বাড়তি ভাড়ার একটি অভিযোগ, 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। সকালবেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি কিন্তু ব্রিফিং করেছেন। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের নৈরাজ্য অথবা বাড়তি ভাড়া বা গাড়ির কোনো ধরনের যানজট এড়ানোর জন্য তারা কিন্তু সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যেহেতু বিআরটি প্রকল্পের কয়েকটি ফ্লাইওভার চালু হয়েছে, কয়েকটি লেনে কিন্তু ঢাকা থেকে গাড়িগুলো বাইরে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কয়েকটি পয়েন্টে গাড়ির কিছুটা জটলা থাকলেও যে চরম ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গাজীপুর থেকে এখন পর্যন্ত মানুষ যে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছে তা অনেকটাই স্বস্তিদায়ক এবং আনন্দের। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চন্দ্রা মোড় থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি ধন্যবাদ আপনাকে। আর মাত্র একদিন পরেই পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের
নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে সকালবেলা যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ছে। গাজীপুরের কালিয়াকৈর শিল্পোদ্যোষিত একটা এলাকায় এখানে আজ শিল্প কারখানা যতগুলো রয়েছে সবগুলো ছুটি হয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ তাদের কারখানা ছুটি হয়েছে এবং শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি ফিরছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার ঠিক পেছনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে যে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে কিন্তু আপনার যাত্রীদেরও চাপ বেড়েছে, যানবাহনেরও চাপ বেড়েছে। আমি বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে যে যাত্রীদের তুলনায় কিন্তু পরিবহন সংখ্যা অনেক কম। সেই পরিবহন সংখ্যা কম হওয়ায় ইতিমধ্যে যাত্রীরা খোলা ট্রাক কিংবা বাসের ছাদে করে তাদের বাড়িতে ফিরছে। শেষ মুহূর্তে যে ঈদের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। গত 2 দিনের তুলনায় আজ কিন্তু যানবাহনের চাপ কিছুটা কম, মানুষ কিন্তু ধাপে ধাপে তাদের বাড়িতে ফিরছে এবং বাড়িতে যাচ্ছি প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। সব মিলিয়ে বলা চলে এরকম যদি অবস্থা থাকে তাহলে বিকেলের দিকে হয়তোবা যানবাহন ও যাত্রীদের চাপ অনেকটা কমে যাবে এবং বিকেলের দিকে বলা যেতে পারে বিকেলে স্বস্তির ঈদ যাত্রা হতে পারে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাব রংপুরে। সেখান থেকে উত্তরাঞ্চলের সড়ক পথের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে আর একদিন পরেই যে মুসলমানদের ধর্মীয় যে বড় দুটি উৎসব, সেই দুটি উৎসবের মধ্যে কিন্তু ঈদুল আজহা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি। তো আমি এই মুহূর্তে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের মানুষ তারা কিন্তু এই ঢাকা মহাসড়কের যে রংপুর ঢাকা মহাসড়ক, সেখানে কিন্তু তারা বাসযোগে কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, কিন্তু তারা ইতিমধ্যেই বাসযোগে কিন্তু তারা রওনা করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বাস, ট্রাক এবং মাইক্রো এবং বিশেষ করে আমরা মোটর সাইকেলও কিন্তু অনেককে আমরা বাড়ি ফিরতে দেখেছি। এবং আমরা বাস যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে এবারে কিন্তু ঈদ যাত্রা যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু তারা আসলে তেমন ভাবে বলেনি। এবং বাস চালকরাও যেটি বলছেন যে অনেক জায়গায় এই যেহেতু ঢাকা রংপুর মহাসড়কের 4 লেনের কাজ চলমান রয়েছে, এই কারণে কিন্তু অনেক জায়গায় যে নির্মাণাধীন কাজের কারণে কিন্তু সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। এই কারণে কিছুটা সময় কিন্তু তারা বলছে যে কিছুটা দেরিতে আসছে। এবং বিশেষ করে আপনাকে বলি যে রংপুর ঢাকা মহাসড়কে বিভিন্ন জায়গায় যে জেলা পুলিশ থেকে শুরু করে হাইওয়ে পুলিশ, তারা কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যে জায়গাগুলোতে বিশেষ করে যানজট হয়ে থাকে, সেই জায়গাগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেখানে কিন্তু নিবিড়ভাবে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। এবং এই ঈদ যাত্রা, মহাসড়কের যে ঈদ যাত্রার কথা যদি আপনাকে বলি যে রংপুরের যে অর্থাৎ রংপুর ঢাকা মহাসড়কের কোথাও যে ঈদ যাত্রাকে নিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। তবে যাত্রীদের যে উপচে পড়া যে আসলে বিভিন্ন যানবাহনে, বিশেষ করে বাস, ট্রাক এবং বিভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু রংপুর অঞ্চলে কিন্তু তারা আসছেন। এবং যেটি বলছেন যে আসার পথে যদি তাদের যে সমস্যা হয়েছে সেটি যে ঈদ যাত্রায় কিন্তু আমরা যাত্রীদের সাধারণত যে অভিযোগটা থাকে সেটি হলো ভাড়া বেশি দিয়ে, সেটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে রংপুরের যে ঈদ যাত্রাকে নিয়ে রংপুর ঢাকা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার কুরবানির হাট। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে অতীতের তুলনায় পশুর দাম বেশি বলে অভিযোগ নগরবাসীর। তবে বিক্রেতারা বলছেন কোরবানির পশু বিক্রি হয়েও লাভের অঙ্ক শূন্যের কোঠায়। এদিকে হাটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আবু সাইদ অপুর রিপোর্ট। কোরবানির ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কমলাপুর গোলাপবাগ পশুর হাট। তাই তো যারা পশু ক্রয় করবেন তাদের পদভারে মুখর হয়ে উঠেছে। আর এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই রাজধানীর অন্যান্য পশুর হাটগুলোতেও ক্রেতাদের ভিড় যেন বেড়েই চলেছে। কোরবানির পশুর হাটে উঠতে শুরু করেছে নানা জাতের দেশি বিদেশি গরু। তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে নগরবাসীর। দাম একটু মনে বেশি চাচ্ছে, হয়তো সময় এখনো আছে, এই জন্য ধরে রাখছে। প্রচুর গরু আছে, ক্রেতা কম, সেই হিসেবে ওরা দাম ছাড়ছে না। ওদের এক্সপেকটেশন এত বেশি, কাস্টমারের সঙ্গে মিলছে না। আর বাড়তি দাম চাওয়ার ব্যাখ্যা দিলেন দেশি বিদেশি কোরবানির পশু খামারিরা। যে আশা নিয়ে এসেছিলেন তারা গরুর লালন পালন করে সেই আশায় গরুবালি বলে জানান বিক্রেতারা। বসি ছালের দাম বেশি, সব খাবারের জন্য আমাকে সমস্যা, কিভাবে চাইবো আমরা? গাড়ি ভাড়া 30-35 হাজার টাকা, গাড়ির ভাড়া একটা নাকালের দাম 10,000 টাকা, নিয়ে এনে আমাকে পোষাচ্ছে না। গরু মধ্যে 2-5 হাজার কম বেশি এরকম একটা দাম বলছে। আমরা 4 রাতের অপেক্ষা করছি, আগামীকালকে চিন্তাটা আছি। কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। এর মধ্যে নগরবাসী পশু ক্রয়ের ক্ষেত্রে ছুটতে শুরু করেছেন রাজধানীর বিভিন্ন পশুর হাটে। আর এর থেকে পিছিয়ে নেই কমলাপুর গোলাপবাগ পশুর হাটও। তবে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। আর ব্যবসায়ী আর খামারিরা বলছেন ঈদের 4 রাত পর্যন্ত অপেক্ষা করবেন যাতে করে তারা ন্যায্য মূল্য পায়। কমলাপুর গোলাপবাগ পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দক্ষিণাঞ্চলে কোরবানির পশুর হাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি যে আর একদিন পরে মুসলমান ধর্মীয় লোকদের যে একটি বড় অনুষ্ঠান, সেটা হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু ভোলার যে পশুর হাটগুলি রয়েছে, সেই পশুর হাটগুলি কিন্তু শেষ সময় জমে উঠেছে। তো আমি আপনাকে একটি বিষয় দেখাতে চাই। আমি কিন্তু এখন দুপুর বেলা, বিশেষ করে ভোলা এই দুপুরের পরে কিন্তু হাটগুলি জমে উঠে আছে। যেহেতু আর একদিন পরে ঈদুল আজহা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, সেক্ষেত্রে কিন্তু আজ সকালের পর থেকে এই হাটগুলোতে পশু কিন্তু একদম কানায় কানা ভরে গিয়েছে। হয়তো আরো কিছুক্ষণ পরে রাস্তা সহ গোটা এরিয়াটা ভরে যাবে। তো এই পশুর হাটগুলিতে গরু উঠলেও কিন্তু আমার সাথে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কিন্তু কথা হয়েছে। ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার পশুর দাম অনেকটা বেশি বলে ক্রেতারা অভিযোগ করছেন। অপরদিকে আমার সাথে বিক্রেতাদের সাথে কথা হয়েছে, বিক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় যে পশু তারা পেলেছে, পশু পালন করেছে, সেখানে কিন্তু তাদের খরচ অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু তারা এখন পর্যন্ত ক্রেতারা যে দাম বলছেন তার পুষিয়ে উঠতে পারছে না, বিধে কিন্তু তারা পশু ধরে রেখেছেন। আমি এখানে জেলায় কিন্তু যে পশু মজুদ রয়েছে 99,450টি পশু কিন্তু পশু অধিদপ্তর সূত্রে আমাকে জানানো হয়েছে মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 7,000 বেশি পশু মজুদ রয়েছে। ভোলায় 3,717টি ছোট বড় যে পশু খামার রয়েছে। খামারিদের সাথে কিন্তু আমার সাথে কথা হয়েছে। খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম বেশি থাকাতেই কিন্তু তারা তাদের এখন পর্যন্ত অনেক খামারের পশু কিন্তু বিক্রি করতে তারা পারেননি। যদিও একদিন আরো সামনে আছেন, তারা এই একদিনের জন্য কিন্তু অপেক্ষা করছেন। তারা বলছেন যে পিছনে তারা আরো 4-5টি হাটে তাদের পশু উঠিয়েছেন, সেক্ষেত্রে তাদের যে খরচের সাথে যে বিক্রির যে একটা যে দাম তারা কিন্তু এখন পর্যন্ত পারেনি, বিধেয় কিন্তু তারা বিক্রি করতেছেন। অন্যদিকে কিন্তু ক্রেতাগণ বলছেন যে শেষ সময় পর্যন্ত কিন্তু একদিন আছে, তারা বলছেন যে গরুর দাম, পশুর দাম অনেক বেশি, তাই তারাও কিন্তু এখন পর্যন্ত অনেকেই পশু কেনাকাটা করেননি। তবে যেমনটা দেখা যাচ্ছে হাটগুলোতে ঘুরে, যেহেতু আগামী দিন সর্বশেষ দিন, যে ক্রেতারা যারা কোরবানি দিবেন তারা কিন্তু কিনতে হবে, যারা বিক্রি করবেন তারা কিন্তু বিক্রি করবেন। হয়তো আগামী দিন বোঝা যাবে যে পশুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে এবং পশুর দাম কতটা কমেছে। অনেক সময় কিন্তু দেখা যায় শেষ সময় পশুর দাম অনেকটা কমে যায়, আবার শেষ সময় কিন্তু অনেকে বেশি দামও কিন্তু কিনে নিয়ে যায়, তার কারণও শেষ সময় কিনতেই হবে। এই অপেক্ষায় কিন্তু ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন, যার ফলে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলি হাটে আমি ঘুরে দেখেছি, কোথাও তেমন কেনা বেচা হচ্ছে না। তো এই ছিল ভোলা পশুর হাট থেকে আমার সর্বশেষ খবর।
লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে হাটের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয়, বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। দেশ গড়তে কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দেন তিনি। তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ কৃষক লীগ 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। সকালে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ রক্ষা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিল। রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় বন্ধ করে নারকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু। গণভবনের অধিকাংশ পুরনো গাছ জাতির পিতার নিজে হাতে লাগানো। রামগতিতে উপকূলীয় বাঁধ মেরামত উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখেই তিনি বলেছিলেন, কোট, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। জনগণের ঐক্যবদ্ধ কিন্তু নিঃস্বার্থ প্রচেষ্টার মাধ্যমেই দেশের বিধ্বস্ত অর্থনীতি দ্রুত পুনর্গঠনের নিশ্চয়তা বিধান করা যাবে। আনকোড। আমি যে সবাইকে বলছি 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, এটা কিন্তু আমার বাবার কাছ থেকে শেখা এবং তারই পদাঙ্ক অনুসরণ করেই আমি এই আহ্বানটা জানাচ্ছি। তো আমরা আওয়ামী লীগই বোধ হয় এই, আমি জানি না এই উপমহাদেশে কেন, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো দলের কর্মসূচিতে যদি দেখবেন যে ঠিক পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা কিন্তু আওয়ামী লীগই শুরু করে। জাতির পিতা আমাদের যে চর অঞ্চল, সেই নিজুম দ্বীপ থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে এখন যে গাছপালা আছে, এটা কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই কিন্তু এই গাছপালাগুলি লাগানো হয়। এবং সেখানে শুধু গাছ না, গাছের সাথে সাথে যেমন জোড়ায় জোড়ায় পাখি, হরিণ এই বা বিভিন্ন পশু পাখি, এগুলি জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ভোলার আশেপাশে যতগুলি চর আছে সবগুলিতে কিন্তু তার নির্দেশে বৃক্ষরোপণ শুরু হয়। কক্সবাজার এখন জলোচ্ছ্বাস থেকে মুক্ত থাকে, একসময় জলোচ্ছ্বাসে কিন্তু এগুলি ভেসে যেত। সামনে যে বিশাল ঝাউবনটা, এটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশেই তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সরকার আসেন, আমরা শুধু ক্ষমতায় থাকাকালীন নয়, বিএনপি জামাত আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেনি, গণতান্ত্রিক ধারাও তারা নষ্ট করে গিয়েছিল। অবহেলিত ছিল কৃষক শ্রেণী। সার চাওয়ার অপরাধে কৃষকের ওপর গুলির ঘটনাও এদেশে ঘটেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, জনগণের ভোট চুরি করে এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারে না। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। প্রধানমন্ত্রী বলেন, বনজ ভেষজ ফলজ গাছ লাগাতে সাধারণ মানুষকে দলীয়ভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের কৃষি উৎপাদনে সেচ কাজ পুরোটাই সৌরবিদ্যুৎ নির্ভর করার বিষয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। বৃক্ষ যত বেশি আমরা লাগাতে পারবো, ফল আপনাকে ফল দেবে, খেতে দেবে, আবার সেখানে ফল থেকে তো আপনি উদ্বৃত্ত হলে বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবে। একটি বনজ গাছ, সেটা যদি বড় হয় সেটা কাঠের জন্য বিক্রি করলে পরে অনেক টাকা পাওয়া যাবে। ভেষজ গাছ, সেখানে ঔষধি নানা ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা অন্যান্য ঔষধের কাজেও লাগে। তো এইভাবে আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি,
তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পহেলা আষাঢ়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সীমানায় মিয়ানমারের যুদ্ধ জাহাজের অবস্থান নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে বাংলাদেশ। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দেশটির অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বর্তমানে যে সরকার, সেই সরকারের গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ করতে বাধা দিচ্ছে, কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার কিছু বলতে পারছে না। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্ট মার্টিনে খাদ্য সংকট দেখা দিলেও সরকারের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কোন ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোন অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুর ক্লাসিক ধরনের চাইতে এবছর বেড়েছে অন্যান্য ধরনের ডেঙ্গু রোগী। প্রতিদিনই গড়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমেনা হীরার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। তীব্র তাপপ্রবাহ শেষে সম্প্রতি দেশজুড়ে দেখা মিলেছে বৃষ্টির হার বাড়ায় জনজীবন ও প্রকৃতিতে স্বস্তি মিললেও একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উৎপাত। বৃষ্টিতে জমে থাকা পানি পরিণত হয়েছে এডিসের উর্বর প্রজনন ক্ষেত্রে। নগরবাসীর অভিযোগ, 2 সিটি কর্পোরেশনের উদাসীনতা ও গাফলতির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জমে থাকা পানি অপসারিত না হয়ে উল্টো মশার আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। গত বছরের তুলনায় সর্বক্ষেত্রেই এডিসের ঘনত্ব বেড়েছে প্রায় 3.5 গুণের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা পরিচালিত প্রাক বর্ষা এডিস সার্ভেতে উঠে এসেছে ভয়াবহ চিত্র। গত বছর বাসাবাড়িতে এডিসের লার্ভা মেলে 4.03%, আর এবছর মেলে 14.68%। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে থেকেও আসতে শুরু করেছে রোগী, যাদের অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আসছেন বলে জানান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নিয়াতুজ্জামান। এখন যারা আসছে তারা কিন্তু প্রথমবার আক্রান্ত না, তারা দ্বিতীয় তৃতীয়বার আক্রান্ত। তার ফলে কি হচ্ছে, তার যে সিমটম এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসতেছে, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসতেছে, খিঁচুনি নিয়ে আসতেছে, শরীরে পানি জমে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরো বলেন, গত বছরের এই সময়ের তুলনায় এবছর বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই লক্ষণ থাকলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। কমপ্লিকেটেড ডেঙ্গু সিনড্রোম অথবা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম, এই উপসর্গগুলো কিন্তু প্রথমবার কামড়ালে কখনোই হয় না, প্রথমবার আক্রান্ত হয় না। যে কারণে রোগীদের বুঝতে দেরি হচ্ছে, আসতেছে দেরি করে, যে কারণে কেস ফ্যাটালিটি রেট এবার অনেক বেশি। যেখানে ডেঙ্গুর পরীক্ষার সুযোগ আছে, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন আপনার ডেঙ্গু পরীক্ষাটি হবে, আপনি নিশ্চিন্ত হন যে আপনি ডেঙ্গু আক্রান্ত নন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক এবং আমরা যে অনাকাঙ্ক্ষিত যে ঝুঁকি, সেই ঝুঁকিটা থেকে রেহাই পাবো। ডেঙ্গুর ক্ষেত্রে 90% রোগীর চিকিৎসা বাড়িতেই সম্ভব, তবে জটিলতা থাকলে অবহেলার সুযোগ নেই, নিতে হবে বাড়তি যত্ন। অনুমান ভিত্তিক ওষুধ না খেয়ে দয়া করে
একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসুন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ঈদ যাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে ঈদ যাত্রার স্বস্তি, শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খাদ্যের জন্য কারো উপর নির্ভর করবে না বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। নতজানু পররাষ্ট্রনীতির কারণে উদ্যোগ নিচ্ছে না সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। এবং রাজধানীর 2 সিটি কর্পোরেশনেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 10 থেকে 20 জন রোগী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।